বিরতির পর ফিরে এলাম আমাদের বদলাক বাঙালি অনুষ্ঠানের শেষ পর্বে। এই পর্বে আমাদের সঙ্গে নতুন অতিথি যে দুজন যোগ দিয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। বাংলা টেলিভিশনের যাত্রা যেদিন শুরু হয়েছিল, অর্থাৎ বাংলা টেলিভিশন যেদিন প্রথম দিনের আলো দেখেছিল, সেদিন যে প্রথম মুখটি পর্দায় ভেসে উঠেছিল, সেই শর্মিষ্ঠা দাশগুপ্ত আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে রয়েছেন। আমি শর্মিষ্ঠাদি নমস্কার করলেন, আমার কিন্তু সেই ভঙ্গিটাই মনে পড়ে গেল আপনি যেদিন বলেছিলেন যে নমস্কার শুরু হলো কলকাতা দূরদর্শন, সেই দিনটা মনে পড়ে গেল। এটা সংশোধন করি, সেদিন বলেছিল যে কলকাতা টেলিভিশনে যাত্রা দূরদর্শন, তখন অল ইন্ডিয়া রেডিও টেলিভিশন, অল ইন্ডিয়া রেডিও টেলিভিশন। তার সঙ্গে রয়েছেন যিনি, তার পরিচয় আমি দেবো না কারণ সেই ধৃষ্টতা আমার নেই, তার নামেই তার পরিচয়। পঙ্কজ সাহা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পঙ্কজ দাকে স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে যারা ছিলেন, রিঙ্কু ছিলেন, পিলু আবার এসছেন। পিলু প্রথম পর্বে ছিলেন, দ্বিতীয় পর্বে একটু অনুপস্থিত হয়ে গিয়েছিলেন বাঙালি চিরচুরি স্বভাব অনুযায়ী, এবং তৃতীয় পর্বে আবার ফিরে এসছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন স্বাগতা। তো পঙ্কজ দা, আজকে তো নববর্ষ, তো নববর্ষে আপনি যখন এসে গেছেন তখন রবীন্দ্রনাথের একটা পাঠ নববর্ষ নিয়ে যদি আমরা শুরু করি। প্রথমে সবাইকে নববর্ষের শুভকামনা, আন্তরিক প্রীতি, ভালোবাসা। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই বড় কথা বলে মনে হয়। তোমার এখানে আসবার সময় ভাবছিলাম যে নিশ্চয়ই রবীন্দ্রনাথকে ছাড়া তো তুমি, যতই তুমি বাঙালিকে বদলাতে চাও, তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথকে বাঙালিকে বদলাতে পারবে না। একটা খুব সুন্দর অংশ রবীন্দ্রনাথের লেখা থেকে আমি আপনাদের কাছে নিবেদন করি। নববর্ষকে তিনি কি চোখে দেখছেন? বলছেন যে মানব সমাজের প্রায় জন্মলগ্ন থেকেই কৃষি জীবনের সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রকৃতির ভাণ্ডার যখনই অপর্যাপ্ত শস্য সম্পদে ভরে উঠেছে, তখনই শুরু হয়েছে নববর্ষের উৎসব। আমাদের বাংলাদেশেও একসময় নববর্ষের উৎসব অনুষ্ঠান হতো অঘ্রাণ মাসে, এখন হয় বৈশাখে। বৈশাখের প্রকৃতি ফুলে ফলে যেন মেতে ওঠে, বসন্ত তার অন্তিম নিঃশ্বাসটুকু যেন অর্পণ করে যায় বৈশাখের কাছে। এই তারিখে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে। জয়ন্ত, এর সঙ্গেই আমি একটু পুরনো বাংলার একটা মজার লেখা একটু পড়ে শোনাই দর্শকদের। এটা যে কালীপ্রসন্ন সিংহ লিখছেন, এটা কিন্তু একেবারে অন্য মেজাজের একটি কথা আপনাদের শোনাবো। বুড়ো বৎসরের অধীনে আমরা যেসব কষ্ট ভোগ করেছি, যেসব ক্ষতি স্বীকার করেছি, আগামীর মুখ চেয়ে আশার মন্ত্রণায় আমরা সেসব মন থেকে তাঁরই সঙ্গে বিসর্জন দিলেন। ভূতকাল যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন। বর্তমান বৎসর স্কুল মাস্টারের মতো গম্ভীরভাবে এসে পড়লেন। আমরা ভয়ে হর্ষে তটস্থ ও বিস্মিত। জেলার পুরানো হাকিম বদলি হলে প্রজাদের মন যেমন ধুকপুক করে, স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ দেখে ছেলেদের বুক যেমন গুড়গুড় করে, পুরানোর যাওয়াতে নতুনের আশাতে আজ সংসার তেমনই অবস্থায় পড়লেন। কালীপ্রসন্ন সিংহ। বাহ, চমৎকার, সাধু। এবং সত্যি কথা বলতে কি, এই যে অনুষঙ্গ, যে আমরা আজকে নববর্ষকে নানা অনুষঙ্গে দেখি, কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যায় না। আর কালীপ্রসন্ন একটুখানি তির্যক ভঙ্গিতে সেই নববর্ষকে বর্ণনা করেছেন। আমি যাব শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি, আজকে আমরা তো টেলিভিশনেই অনুষ্ঠান করছি, টেলিভিশন আজকে আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে, কিন্তু আপনাদের সেই প্রথম দিনের সম্প্রচারটা কেমন ছিল? আজকে নববর্ষের প্রথম দিনে একটুখানি আপনার তখন কি হয়েছিল? খুব একটা ভীতি, একটা দুরু দুরু বক্ষ, এরকম একটা কোনো অভিজ্ঞতা হয়েছিল? হ্যাঁ, সে তো হয়েই ছিল, সে কথা তো অনেকবার বলেছি। আর আজকে তোমার বাঙালি বদলাক, আমাদের টেলিভিশনও বদলাচ্ছে, কথা বলা বদলাচ্ছে, কথার ডিকশন বদলাচ্ছে, কথা বলার ভঙ্গিমা বদলাচ্ছে। আমরা যখন প্রথম যে আরম্ভ করেছিলাম সে কথা না বলে আমি বরং বলি যে এখন যখন টেলিভিশনে যারা অনুষ্ঠান সংযোজনা করেন বা অনুষ্ঠানের ঠিক ঘোষণা তো আর এখন নেই, ঘোষণার বিষয়টাই বদলে গেছে। তারা এই যে বাংলা আর ইংরেজি মিশিয়ে, হিন্দি সব মিশিয়ে একটা পাঁচমিশালি জগা খিচুড়ি, এটা আমাদের কাছে অবিশ্বাস্য ছিল। আমরা ভাবতে পারতাম না যে এইভাবে কথা বলা যায় বা কমিউনিকেট করা উচিত।
আরেকটা হচ্ছে আমাদের ছিল খুব সহজ ঘরের মেয়ের মতো করে কথা বলা। টেলিভিশন একটা ছোট্ট চৌকো বাক্সের মধ্যে যখন আমরা ঘরে সন্ধ্যেবেলায় উপস্থিত হচ্ছি, যেন তারা ঘরেরই মানুষ, সেই রকম ভঙ্গিতে কথা বলা হতো। আর একটা জিনিস বিশেষ করে পঙ্কজ যেগুলো বজায় রাখবার চেষ্টা করেছিলেন যখন প্রেজেন্টেশন ইউনিট দেখতেন, যে ভাষাটি যেন সুন্দর সাবলীল হয়। আজকাল খুব মনে দুঃখ হয় যে বাংলা ভাষা আজকে যেখানে গিয়ে পৌঁছচ্ছে, এবং বাড়ির অভিভাবকদেরও সে বিষয়ে কোনো মানে হেলদোল নেই, তারা ভাবছেন না, চিন্তা করছেন না। এর ফলে বাংলা ভাষা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা একটা খুব চিন্তার বিষয়। আরেকটা হচ্ছে আমাদের তো ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা, শুধু যে মুখের ভাষা তা নয়, এখন যাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও এমন একটা পর্যায়ে যাচ্ছে খুব খারাপ লাগে। আঙ্গুল তুলে কথা বলা, মানে বাঁ হাত তুলে কথা বলা, এগুলো বাঙালি কালচারের মধ্যে, আমাদের কৃষ্টির মধ্যে নেই, এবং সেগুলোকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি বদলাক, এটা ছিল জয়ন্ত তোমার আজকের বিষয়। তো আমি বলবো যে বদলটা খারাপ, আমি বলবো আজকে যদি বদলাতেই হয় খারাপগুলো বদলাক, ভালো অনেক কিছু হচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে গেছেন। তো সুনীতিবাবু একটা কথা বলেছিলেন, সেটা 1939 সালে তিনি আনন্দবাজার কাগজের বার্ষিক একটা ইয়েতে লিখেছিলেন, আমাদের প্রগতি বলে। তাতে বলছেন যে সব এত দুরন্ত গতিতে এগিয়ে চলছে, এর নাম যদি প্রগতি হয় তাহলে তো ভীষণ মুশকিল। যে তা আমাদের কৃষ্টির সঙ্গে সামঞ্জস্য না রেখে এই যে পশ্চিম থেকে দেখা এবং সেই ভঙ্গিতে দেখা, সেইটা একটা মারাত্মক হয়ে উঠছে। আমরা একটা খুব ওয়েস্টার্নাইজ একটা কিছু সাজিয়ে তার মধ্যে একটা বাঙালিয়ানা আনবার জন্য, আজকেই একটা সকালে রেস্তোরাঁয় খেতে গিয়ে দেখলাম যে ওই একটা কুলোর ওপরে দুটো লঙ্কা আর ওই সসটা সাজিয়ে দিয়েছেন, আর ওই রকম ধরনের একটা মেনু কার্ড করে এটা বাঙালিয়ানা, এবং তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলছেন এটা ওরিয়েন্টাল টাচ। ওরিয়েন্টাল টাচ কথাটা একজন বাঙালি বলছে, সেটাই তো খুব আশ্চর্যজনক। এগুলো ওই বিদেশি ভাবের একটা অনুকরণ। এইগুলো যদি একটু, আমার মনে হয় আজকের দিনে আমাদের তো বাঙালির শিকড়ের সন্ধান করার কথা, তো তখন যদি আমরা এগুলো একটু ভাবি, অর্থাৎ বাঙালিকে শিকড়ের দিকে যেতে হবে। আমরা 6টি বিষয় নিয়ে এর আগে আলোচনা উঠে এসেছিল, বাঙালিকে শিকড়ের দিকে যেতে হবে। তো পিলু, তুমি অনেকক্ষণ চুপ করে আছো। আমি শুনছিলাম দিদিদের সাথে আমি একভাবেই একমত। আমি যদিও এই প্রজন্মের মানুষ, কিন্তু আমারও ঠিক এইভাবেই, যেহেতু আমার বাবা বলতেন যে তুমি যদি শিকড়কে না চেনো তাহলে তুমি আখরকে চিনতে পারবে না। এবং সেখান থেকে আমাদের সারাক্ষণই মানে চেষ্টা করি যতটা পারি বাংলায় বলা, বাংলায় গাওয়া। এবং আমি একদম খুব নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি মানে অন্য কোনো ভাষা গান আমি মঞ্চে গাই না, বাংলা ভাষাকে আমি যতটা ভালোবাসি আমার গানকে দিয়ে আমি সম্মান জানাতে পারি। সলিল চৌধুরী একটা গান লিখেছিলেন এই নতুন বছরকে নিয়ে, সেই গানটা ছিল এই অভিভাবকদের একটা সতর্কতা এবং সচেতনতার কথা। তো আপনি বললেন ঠিক, আমরাও ঠিক এইভাবে আতঙ্কিত। আমার ছেলে এখন ক্লাস 9, ফলে তারা যে ভাষায় কথা বলছে, ইন্টারনেটের যুগে আস্তে আস্তে তারা যেভাবে বদলাচ্ছে, এই বদলটার কিছু অংশ নিশ্চয়ই ভালো, মানে বিশ্বকে জানার একটা দিক, কিন্তু তার সাথে সাথে ভাষা ভঙ্গিটা আস্তে আস্তে যে বদল হচ্ছে, কারণ যেহেতু স্কুলে নানা ধরনের সম্প্রদায়ের মানুষের নানা ধরনের ভাষাভাষীর বন্ধু হচ্ছে, সেটা একটা বড় সমস্যা, যেটা আমাদের আগে ছিল না। বাংলা মিডিয়াম বেশি ছিল বলে, এবং আমাদের বাঙালি আনার কারণটাই কিন্তু আমাদের বাবা মারা ভীষণ রকম ভাবে একটু বাঙালি ঘেঁষা ছিল আর কি। পরবর্তীকালে ওই মাতৃদুগ্ধ নাকি মাতৃভাষারই নাম, তবু তার পরিণাম ইংলিশ মিডিয়াম, যে কম বাংলা জানে সেই পায় পুরো দাম, কতই রঙ্গ জানে বাঙালি। এরকমই মাঝে মাঝে মনে হয়। সলিল একটা গান করেছিলেন, সেদিন আর কত দূরে
যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, আনন্দের গানে গানে সুরে সেদিন আর কত দূরে, কত না দিন কত রঙিন, কত না যে স্বপন করে বপন ফিরে চলে গেছে, কত না জন হায় সেই স্বপন ফুলে ফলে দাও ভরে সেদিন আর কত দূরে। এদেশ আমার, এদেশে তোমার বুকেরই ধন, করো যতন যেন না কেউ ভাঙে সেই স্বপন হায়, বিভেদ বিচ্ছেদ সে দাও করে সেদিন আর কত দূরে। আপনার মতো আমিও স্বপ্ন দেখি যে ওইভাবেই এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা জীবনে কিন্তু আমাদের রঙিন ভাবতে শিখিয়েছিল, এখন রঙিন হয়ে যাওয়াতে স্বপ্নগুলোই কিরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে এটা আমাদের কাছে, আমার কাছে মনে হয়। এবং এই প্রজন্ম কিন্তু মানে সবটাই যে জেনে করছে তা না, প্রভাবটা ভয়ঙ্কর ভাবে ভোগবাদী জীবনের প্রভাবটা কিন্তু মানে বাঙালির ভেতরে অসম্ভবভাবে পড়ছে। এখানে আমি পিলুর কথা শুনতে শুনতে একটা ঐতিহাসিক তথ্য বলি তোমাদের, সেটা হচ্ছে যে সলিলদা তো সিনেমার জন্য এত গান করেছেন, তো আমরা একবার বললাম সলিলদাকে, সলিলদা আপনি টেলিভিশনের জন্য, শুধু টেলিভিশনের জন্য একটা গান আপনাকে সৃষ্টি করতে হবে এবং সেই নববর্ষে। মানে কেন? বলে আপনাকে নববর্ষের বৈঠকে গাইতে হবে। তো রেলগাড়িতে আমরা করেছিলাম ওই গানটা একটুখানি। হ্যাঁ, এসো এসো নববর্ষ, একটু শোনাও না গানটা একটু। এসো 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 নববর্ষ, এসো নববর্ষ। এই গানটার কিন্তু কোনো রেকর্ড নেই। এসো এসো আমি রাত্রিবেলায় বিশেষ করে না মানে দূরদর্শনের কাছে আমি খুব ঋণী, কারণ দূরদর্শনের কাছে এত ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে এবং যত পুরনো গুণী মানুষদের ইন্টারভিউ আমি রাত্রিবেলাটা কিন্তু রাত্রি এই 1টা থেকে ভোর 4টে অব্দি আমার দূরদর্শন করা থাকে। একই দিন অভিজিৎদা আর সলিলদা একসাথে ইন্টারভিউ, প্রত্যেকটা দিন আমি না তাদের কাছ থেকে শিখি, প্রত্যেকটা দিন ইন্টারভিউ গুলো আমাকে এই সূত্রে উঠে এলো। নস্টালজিয়ার তো কোনো তুলনা হয় না। পঙ্কজ একটা লেখা লিখছেন সম্প্রতি ধারাবাহিক, একটা নস্টালজিয়া নিয়ে, দূরদর্শনে সেই সব দিনের নস্টালজিয়া। তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের সংস্কৃতির যে একটা বড় ভূমিকা দূরদর্শন নিয়েছিল সংস্কৃতি বিকাশের, সেটা বুঝতে একদম। এবং এই যে সাহিত্য এবং সংস্কৃতি এবং প্রতিটা অনুষ্ঠান ঘরে বাইরে মানে প্রত্যেকটা অনুষ্ঠান আমার মনে আছে, কারণ দূরদর্শনে আমি যখন কলেজে ইন্টার কলেজে আমি প্রচুর প্রাইজ পেতাম আর কি ইন্টার কলেজ কম্পিটিশনে, এবং আমি তখন তো এই দূরদর্শনকেই আমরা নানা রকম ভাবে করতাম। এবং এই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটা যে দূরদর্শনের থিম সং হিসেবে চলে আসতে পারে, কে করেছিলেন জানো? এটা রবিশঙ্করজি করেছিলেন। মানে আমি বোধহয় এটা 75 সালে আপনাদের বোধহয় 75 9 আগস্ট। এটা বদলানোর দরকার নেই, এটা বদলানোর দরকার নেই। ঠিক তাই। পঙ্কজ, একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে একজন বাঙালি, যে বাঙালি মানুষের মননের সঙ্গে যুক্ত ছিলেন, আপনার কথাই বলছি, আপনি এখন বাঙালিকে ঠিক কি জায়গায় দেখছেন? একটা হচ্ছে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো ভাব, বুঝেছো তো? কিন্তু সত্যি সত্যি কোনো একজন মানুষ তো কোনো একটা ব্যাপারের জন্য দায়ী নয়। একটা সময়ের সামাজিক কতগুলো প্রভাবের মধ্যে একজন মানুষ বেঁচে থাকে। তো শর্মিষ্ঠা যে কথা বলছিল বা পিলু যে প্রসঙ্গগুলো উল্লেখ করলো, সেটা হচ্ছে যে আমাদের খুব সংগঠিত সমাজ নয়। যেমন ধরো, আমি এখানে একটা প্রসঙ্গ উল্লেখ করব। আমি যখন বিদেশে প্রথম গেলাম তখন পড়াশুনো আরম্ভ করলাম। তো আমি গবেষণার জন্য গেলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। আমার যিনি ছিলেন, আমার গবেষণার যিনি দায়িত্ব ছিলেন, তার নাম ছিল ডক্টর টম নসিটার। তিনি আমাকে বললেন যে তুমি এখানকার সমাজটাকে আগে যদি না বোঝো তাহলে তুমি কোনো গবেষণা করতে পারবে না, তুমি কোনো বই পড়ো না, তুমি শুধু বিবিসি টেলিভিশনের প্রোগ্রাম দেখো। হ্যাঁ, আবার সেই টেলিভিশনের কথাই এলো, বিশেষ করে টেলিভিশনের থিয়েটারগুলো দেখো, তাতে দেখবে যে বিভিন্ন পিরিয়ডের জীবন তুমি বুঝতে পারবে। তো এটা যেমন একটা ভীষণ সাহায্য করে। আমরা যারা টেলিভিশনের সঙ্গে নানাভাবে যুক্ত, আমাদের একটা বিরাট দায়িত্ব আছে। হ্যাঁ, যেমন ধরো নববর্ষটা আমি চেয়েছিলাম
যে পর্দা ছাপিয়ে বাঙালির একটা ধর্মনিরপেক্ষ উৎসব হয়ে উঠুক। ঠিক তেমনি এখন যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এটাতে ভালো লাগে যে একটা প্রথা শুরু হয়ে গেছে। আর আজকের যে বাঙালির এই অবস্থা হয়েছে তার কারণ কিন্তু নানান অর্থনৈতিক এবং সামাজিক কারণের জন্য। সুকুমার রায় মজা করে বলেছিলেন যে ভাষা মানে ভাষা ভাষা, কিন্তু সেটা শুধু মজা করেই বলা। ভাষা হচ্ছে রক্তের স্পন্দন। ভাষার ভিত্তিতে একটা এত বড় একটা দেশ তৈরি হলো বাংলাদেশের মতো, এত মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশটা তৈরি হলো। কিন্তু যে ভাষার যে মিশ্রণ ঘটছে এতে আমাদের অস্তিত্ব কিন্তু একসময় বিপন্ন হবে। এবং গত 100 বছরে 100টার বেশি উন্নত ভাষা বিলুপ্ত হয়ে গেছে। তার মধ্যে রবার্ট বার্নসের মতো কবি যে ভাষায় কবিতা লিখতেন সে ভাষাও বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বাংলা ভাষা টিকে থাকবে কি? একটা মাত্র ভরসা যে বাংলাদেশ, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালির পরবর্তী প্রজন্ম বাংলাটার কিন্তু সেভাবে শিখছে না। তার ফলে বাংলা সাহিত্য কি থাকবে? বাংলার সংস্কৃতির যে প্রবাহ, তার যে তোমার ঐতিহ্য, উত্তরাধিকার, সেটা তার কিভাবে বইবে যদি ভাষাটাই নষ্ট হয়ে যায়? একদম। সচেতন ভাবে যদি না বয়ে নিয়ে যাওয়া যায়, এটা বাবা মাদের ছেলে মেয়েদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া এবং জোর করে বাংলা বই পড়ানো, বাংলা যারা আগে যারা মানে সম্পদ রেখে গেছেন, যে ভান্ডার রেখে গেছেন, তার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা একটা আমার মনে হয় যে শিক্ষার একটা প্রাথমিক শর্ত। তুমি যেটা বদলানোর কথা বলছিলে, আমার মনে হয় বাংলা ভাষাটাকে যদি বাঁচাতে হয়, মানে ভালো দিকে বদলানো কোন দিকে যাবে? ইতিবাচক দিকে না নেতিবাচক দিকে? একটা হচ্ছে যে বাংলা ভাষাটাকে যদি একটা অর্থনৈতিক ক্ষমতা দেওয়া যায়, শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, বাংলা ভাষার রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট আছে। বাঙালিরা ভোট না দিলে বাংলার সরকার করবে কি? কিন্তু অর্থনৈতিক ক্ষমতা কোথায়? বাংলা না জানলে চাকরি পাওয়া যাবে না, বাংলা না জানলে এখানে ব্যবসা করা যাবে না। এই ব্যাপারটা তাহলে অর্থনৈতিক একদম বদলাক বাঙালিতে অষ্টম যে সূত্রটি আজকে বেরিয়ে এলো সেটি হচ্ছে যে বাংলা ভাষার একটা অর্থনৈতিক একটা দায়বদ্ধতা এবং ক্ষমতা দুটোই দরকার রয়েছে। পঙ্কজদাজি কথা বলেছেন, অত্যন্ত সত্যি কথা বলেছেন যে বাংলা না জানলে এই বাংলায় কিছু করা যাবে না, অর্থাৎ বাংলাটা তোমাকে আবশ্যিকভাবে কিন্তু অনেক রাজ্যে আছে, অনেক রাজ্যে আছে, অনেক রাজ্যে আছে বাংলা বাধ্যতামূলক, অনেক রাজ্যে আছে। তো এই দূরদর্শন বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো, আমি কিন্তু খুব মানে এগুলো লক্ষ্য করি আর কি, বাংলাদেশের উপস্থাপনায় কিন্তু এখনো বাংলা ভাষাকে যে যত্নশীল জায়গা থেকে ওরা ইয়ে করেন। আমার মনে হয় যে ভারত সরকার যদি বাংলাদেশের কিছু চ্যানেলকে আমাদের এখানে ভালো বলেছে, এটাতে ফলে বাংলাটা ভালো করে তারা শুনতে পাবে এবং ওখানে এত ভালো ভালো কাজ হয় এবং তাদের যে গবেষণা, বাংলা ভাষা যে কত শক্তিশালী ভাষা, এই ভাষায় এমন কোনো বিষয় নেই যা প্রকাশ করা যায় না। এই যে প্রতীতি, এই যে বিশ্বাস, এইটা তরুণ প্রজন্মের মধ্যে জানাতে হবে, তাদের মধ্যে সঞ্চারিত করতে হবে। একদম। আমি এবার একটু গানে যাব, এই জন্য গানে যাব যে আমাদের সঙ্গে স্বাগতা রয়েছেন। স্বাগত, আমরা বাংলা নিয়ে কথা বলছি, কিন্তু অসম অর্থাৎ অহম, এটা কিন্তু বাংলারই একটা অঙ্গ প্রায়, মানে বাংলা আর অসম একদম পাশাপাশি নিজেদের ভাষা অঙ্গভঙ্গ কলিঙ্গ। আচ্ছা, আমি একটাই কথা বলবো, আমি এখানে একটু সতর্ক করি তোমাদের, সেটা হচ্ছে যে অসম বাংলারই অংশ, এই ভাবনা ছিল, আন্দোলন হয়েছিল, কিন্তু আমরা আবেগী অনুভূতিতে এক। স্বাগত, বিহু উৎসব তো আজকেই। হ্যাঁ, বিহু উৎসব তো ওদের মানে আজকের দিনটা ওরা খুব বড়ভাবে সেলিব্রেট করে, এবং বিহুর পোশাকই কিন্তু পোশাক না, এটা আসামেরই আসাম সিল্ক, বিহুর পোশাক ওদের। আচ্ছা, তো বিহুর একটা গান শুনবো। আচ্ছা, এখানে একটা বলে দিই, তুমি যে প্রসঙ্গটা উল্লেখ করলে, এটা আসামেও কিন্তু আজকে নববর্ষ, রঙ্গালী বিহু ওদের খুব বড় উৎসব, দুর্গাপুজো যেরকম হয় সেরকম। একটা গান শুনেন, বিহুরই দু একটা লাইন শোনাচ্ছি। ও হায় ডাকবে নাকি? হয়ে কি মান ধুনিয়া তুমি নু, হয়ে না সনি হয় তুমি নু, হয়ে না সনি হয় দেখা লড়া কাখ লই হায়। লড়া মানে ছেলে। ও হায় হয়ে বিহুরি দিন হে না শনি, নাচিলে হয় না শনি, নাচিলে হয় দেখা লড়া কাক লই হায়। ও হায় কিমান ধুনিয়া তুমি নু, নাচনি হয় তুমি নু,
কাকলৈ হাই আকৌ মানুমতি হৈ চিৰাপতা পুন্ধিলে চাওঁ আকৌ মানুমতি হৈ চিৰাপতা পুন্ধিলে চাওঁ ৰং ধেমালি মনে মনে আহিলে আজি চাওঁ হয় তেল তেলি তেলিয়া হয় তেল তেলি তেলিয়া হয় নবৰা ধানৰে দিয়া বাহ বাহ বিহুর গান चल चल रे बैसाखी मेले चल 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 रे बैसाखी मेले चल चल आज मैंने सुन रे कल 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 चल चल रे बैसाखी मेले चल चल सुखवा सुख गया है बैसाखी हर फैसला दी बन गए राखी मैं मजनू तू बन के लैला मैं मजनू तू बन के लैला जा मेरे बालम चल चल रे बैसाखी मेले चल चल वाले वाले ভারতবর্ষের নানান প্রদেশে যেমন আছে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে, শুধু ভারতের না, নানা জায়গায় এখন অনেক জায়গায় জল উৎসব, থাইল্যান্ড। আমি এই ফাঁকে একটু জেনে নেবো, রিঙ্কু ক্যালিফোর্নিয়া থাকে, তাই নাকি? তো ক্যালিফোর্নিয়াতে কি বাঙালিরা নববর্ষ পালন করে? আমি তো যেখানে দেখেছি, এখন আমরা যেখানে থাকি বে এরিয়াতে, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে এত বেশি বাঙালি হয়ে গেছে যে আমি বৈশাখ মাসের কথা বা পয়লা বৈশাখের কথা তো আমি আসছি, দুর্গাপুজোর সময় আমাদের এলাকাতে আমাদের বাড়ি থেকে যাওয়া যায় এখন 10খানা পুজো, 10খানা পুজো। তার মানে বাঙালি যেখানে গেছে সেখানে পুজো নিয়ে গেছে আর কালচার নিয়ে গেছে। তারা অবশ্যই মানে পয়লা বৈশাখও পালন করছে। তো রিঙ্কু একটা গান শুনি। আচ্ছা, আমি তাহলে এখন একটা ভালো বাংলা বলছি আমেরিকায় থেকে। আমি এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, কদিন হলো ওখানে গেছি, কিন্তু হঠাৎ করে গিয়ে আমি ওই কি বলবো না, অনেকে আমরা 1 মাস পরে এসে বলবে আসলে অ্যাকচুয়ালি বাংলা আসছে না, অন্য ধরনের বাংলাটাও ভুলে যায়। এবার বিষ্ণু একটা গান শিখে আসে। আমিও সবসময় চেষ্টা করি, মানে এটা চেষ্টা করি। ফুলের গানটা শুনেছো? কি বললো কিছু বুঝতে পারলো না, কিন্তু একটা দায়িত্ব হয়ে গেল। আমি সবসময় এত সিরিয়াল হচ্ছে, তুমি এখানে বসে আছেন। হ্যাঁ, অভিনয়টা করো। দূরদর্শন কেন্দ্রই হচ্ছে আমার উত্থানের মূলে, মানে গান এবং অভিনয়। আচ্ছা শোনো, জয়ন্ত খুব অসুবিধা হবে, তুমি এখানে বসে দূরদর্শন আমি দূরদর্শন আলাদা জায়গা, মানে আমাদের ভিজুয়াল অডিও ভিজুয়ালের হচ্ছে পিতা বলা যায়, একদম মাতা বলা যেতে পারে। সেজন্য তুমি আমাদের ডাকো। জয়ন্তদা তো সেই সময়কার। হ্যাঁ, না, জয়ন্ত তো আমাদেরই ছেলে, একদম। জয়ন্তকে তো আমরা আমাদেরই দূরদর্শনের একজন প্রোডাক্ট বলে মনে করি। হ্যাঁ, এবং সত্যি মানে জয়ন্তদা যে কাজে হাত দিয়েছেন, বিশেষ করে খেলা, আমরা যখন অজয় বসুর রিলে শুনছি, তারপর জয়ন্তদার রিলে শুনতে শুরু করলাম, এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে সুভাষ, কিন্তু না পারলো না। এই যে প্রতিটা দিন দুপুর 3:30টার সময় থেকে জয়ন্তদা ইয়ে করে। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা হয় যে চলচ্চিত্রে আমরা যা দেখি প্রথম 4-5 বছরের মধ্যে যা হবার তা হয়ে গেছে, তারপরে বাকিটা সবটাই রিপিট করা হচ্ছে, তারই পুনরাবৃত্তি। আমরা খুব হাম্বলি বলতে পারি যে দূরদর্শনে যা কিছু হবার ওই 5-6 বছরের মধ্যে হয়ে গেছে। এখন কিন্তু যত রকমের ফরম্যাট, যত রকমের ওই তারই একদম একদম। রিঙ্কুর একটা গান শুনবো। আচ্ছা, আমি তাহলে পুরোনো দিনে ফিরে যাই আর একটা ছবির গান গাই, গীতা দত্তের গান। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, ভাঙা ঘরে দুদিনের খেলা হোক ভালো তবু
না ফুলে ফুলেছে গেল বালুচর স্বপ্ন বাসর করি রচনা এই জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি শিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা শিরাত বাঁকা চাঁদ আকাশে। খুব সুন্দর। খুব সুন্দর। কিন্তু একটা আশ্চর্য দেখো, গীতা দত্তের গান কি যে কেউ গায় তার জীবন এত ট্র্যাজিক, হ্যাঁ, ও যে গীতা দত্ত বললেন ওর মুখটা বিষণ্ণ হয়ে গেল। আমি এবার শর্মিষ্ঠাদির কাছে যাবো। শর্মিষ্ঠাদি, খালি গলা, অনুষঙ্গ নেই, তাও একটা ছোট্ট 4 লাইন যদি শুনি। আমি তো সঙ্গীত শিল্পী নই, তবে আমি বাংলার আমার মনে হয় সব থেকে সমৃদ্ধ সঙ্গীতের মধ্যে কীর্তন, রাইট? তো আর কীর্তনে এসে মিশেছে বিশেষ করে বিদ্যাপতি, চণ্ডীদাস, এদের সমস্ত যে সম্ভার, তাকে বাংলার কীর্তনীয়রা আখর দিয়ে যখন বাংলা করে নেন তখন সেটা বাংলাই হয়ে যায়। এবং তোমাদের দূরদর্শনে একজন আছেন যিনি কীর্তন সীমা, চর্চা করছেন, সীমা, আমার ভাগ্নি। আমার ভাগ্নি, হ্যাঁ, খুব ট্যালেন্টেড। ফণীন্দ্রনাথ নারায়ণ ভট্টাচার্য হচ্ছে আমার দাদা, পিসুদা দাদা। সীমার কাছ থেকে আমার প্রথম কীর্তন শেখা, তারপরে তোমার গুরুর নাম একটা কীর্তন শুনে। এখন নিমাই মিত্র মশাই, তার কাছে একটু একটু কীর্তন। তা আমি একটা ছোট একটা নিবেদন করছি। আসলে শ্রী রাধা তিনি গেছেন যমুনায় জল নিয়ে, সেখানে তার সেই কৃষ্ণের রূপ দর্শন হয়েছে, ফিরে এসছেন। বন্ধুরা তাকে জিজ্ঞেস করছে, সখীরা, যে বল কি দেখলি? তা তিনি বলছেন, কি বলবো সই, দেখেছে আমার নয়ন, বলছে তোদের বদন, নয়নের বাকশক্তি নেই, বদনের দৃষ্টি শক্তি নেই। আমি অনুসারে বলি, সোবর নাগরাজ তপনু তনয় তটে নিপতরুণী কটে হিলন নট বরুরাজ হিলন নট বরুরাজ। তপনু তনয়া অর্থাৎ সূর্যকন্যা যমুনার তটে নিপতরূপ কদম্ব গাছের তলায় তিনি দেখলাম দাঁড়ায়ে আছে, দেখলাম নাগর দাঁড়ায়ে আছে, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে দেখলাম নাগর দাঁড়ায়ে আছে, হিলন নট বরুরাজ হিলন নট বরুরাজ। তার কান্তিটি কেমন, মরকত মুকুর লাবণ যিনি লাবণী, প্রতিতনু প্রতিতনু পীড়িতে পাষাণ প্রতিতনু পীড়িতে পাষাণ। আর তার বদনখানি পান পুনম চাঁদ বদন মুখ কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণে বিহার। আর তার নয়ন যুগল, তার ভুরু যুগল, নাচত ভন মদন ধনু ভঙ্গিম
নটখঞ্জন দৃঢ়িজ ওর নাচত ভান মদন ধনু ভঙ্গিম নটখঞ্জন দিঠি যেন মদনের ধনুক নাচে তার ভুরু নয় দেখে আমার হিয়া নাচে মদনের ধনুক নাচে যেন মদনের ধনুক নাচে তার ভুরু নয় দেখে আমার হিয়া নাচে মনে যদু নন্দন সবহুর সায়ন মম মন রসায়ন কেল ডুবে যে গেল মরমী আমার ডুবে যে গেল ওই কৃষ্ণ রূপ সাগর মাঝে ওরে আমাতে আর আমি নাই রে মরমী আমার ডুবে যে গেল মম মন রসায়ন কেল। অসাধারণ। আমি ভীষণই কীর্তনের ফ্যান, মানে বুঝতে পারছি যে যেহেতু সীমা অনেক সাথে রীতিমতো যুক্ত, এবং এই বয়সে তুমি যে গানটা গাইলে এবং যে পর্দায় নিয়ে তুমি গানটা গাইলে, আর যা মানে এটা থাকবে তো, যা অসাধারণ এক্সপ্রেশন, এটা আর বদলাবে না তো, এটা থাকবে তো বাঙালির কীর্তনটা তাহলে মুদ্রা তোমার শর্মিষ্ঠ তো নাচের মেয়ে আর সেই সময় তো রবীন্দ্রসঙ্গীতের মানুষ, কিন্তু হঠাৎ কীর্তনে ঢুকে গেছে। আচ্ছা পঙ্কজদা, আমাদের তো অনুষ্ঠান শেষ করতে হবে। আচ্ছা, তো আপনি একটা সময় বছরের পর বছর তুমি সত্যি চাও যে বাঙালি বদলাক? বদলাক না, কিন্তু বাঙালি কিছু কিছু পরিবর্তন করে নিক নিজেদের। আর পঙ্কজদা, আপনি তো দর্শকের দরবারে দীর্ঘদিন ধরে বাঙালিকে অ্যাড্রেস করেছেন, বাঙালিকে আপনি নানান কথা বলেছেন। একটা ছোট্ট কথায় আপনি বাঙালিকে একটা মেসেজ দিন। দেখো, মেসেজ দেবার আমি কে? আমি শুধু বলবো যে বাঙালি বেঁচে থাক বাঙালি হিসেবে। বাঙালি বেঁচে থাক বাঙালি হিসেবে। পিলু, আমরা তো অনুষ্ঠান শেষ করবো, একটা কোরাস দিয়ে শেষ হোক আমার মনে হয়। যে কোনো একটা গান তুমি ধরো, তারপর রবীন্দ্রসঙ্গীত অবশ্যই। রবীন্দ্রসঙ্গীত হলে সবাই জয় হোক, হলো জয় হোক, এটাই হোক, জয় হোক, জয় হোক নব অরুণোদয়। চলো, কোন স্কেল বলো? একটু তুলেছে। জয় হোক নব অরুণোদয়, জয় হোক, জয় হোক নব অরুণোদয়, জয় হোক পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময়, জয় হোক নব অরুণোদয়, জয় হোক দেশ পরাজিত বাণী অসত্য হানি, দেশ পরাজিত বাণী অসত্য হানি, অপহত সংখ্যা অপঘাত সংশয়, জয় হোক নব অরুণোদয়, জয় হোক এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবন জয় গান, এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবন জয় গান, এসো মৃত্যুঞ্জয় আশা জগত নাশা, এসো মৃত্যুঞ্জয় আশা জগত নাশা, ক্রন্দন দূর হোক বন্ধন হোক ক্ষয়, জয় হোক নব অরুণোদয়, জয় হোক। আমরা অনুষ্ঠান শেষ করব, তবে সবার স্বরে আমরা সবাই একবার বলবো যে বাঙালি বদলাক, কিন্তু বাঙালির জয় হোক, কারণ জয়তু বাঙালি, এটাই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুর, বাঙালির জয় হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যারা এই 2.5 ঘন্টা ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে নববর্ষের আমাদের এই অনুষ্ঠান বদলাক বাঙালি। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। ধন্যবাদ।